অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বাংলাদেশ ভূগোল বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করছি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের বাংলাদেশ ভূগোলের তৃতীয় অধ্যায় থেকে বাংলাদেশের খনিজ শক্তি সম্পদ শিরোনামে অংশে কিছু অংশ নিয়ে আলোচনা করব। আসো প্রথমে আমরা দেখি বাংলাদেশে কোন কোন খনিজ শক্তি সম্পদ রয়েছে। এখানে তোমরা একটি বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছ। সেই বাংলাদেশের মানচিত্রের মধ্যে এখানে একটি অংশ আছে, মানচিত্রের একটি উপকরণ, সেটা হচ্ছে সূচিপত্র। সেই সূচিপত্রের মধ্যে কিন্তু সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের কোন কোন খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ রয়েছে। এখানে যে তালিকাবদ্ধভাবে দেখো, প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, পিট, লাইমস্টোন, কঠিন শিলা, চীনামাটি এবং সিলিকা বালু, এগুলো দেখাচ্ছে বিভিন্ন প্রধান বাংলাদেশের খনিজ এবং শক্তি সম্পদ। এবং এই খনিজ শক্তি সম্পদগুলো এক একটি সিম্বল বা চিহ্নের মাধ্যমে বাংলাদেশে কোন কোন জায়গাতে কোন কোন খনিজ সম্পদ কিভাবে বিস্তৃত রয়েছে বা বিন্যস্ত রয়েছে সেটা কিন্তু এখানে প্রদর্শন করছে। এই মানচিত্রটি তোমরা স্পষ্টভাবে লক্ষ্য করলেই বাংলাদেশের খনিজ সম্পদের ভৌগোলিক বিস্তৃতি সম্পর্কে সহজেই বুঝতে পারবে। তো আজকে আমি তোমাদেরকে বাংলাদেশের খনিজ শক্তি সম্পদের একটি অংশ জ্বালানি শক্তি সম্পর্কে আলোচনা করব। তো জ্বালানি শক্তি সম্পর্কে জ্বালানি শক্তির মধ্যে বাংলাদেশে আমরা আগেই দেখেছি কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম বা খনিজ তেলের কথা বলা হয়েছে বা আছে বাংলাদেশে। তো তার আগে আমরা জ্বালানির উৎস এবং জ্বালানির শক্তি সম্পর্কে কিছু আগে জেনে নেই। তো বাংলাদেশে বা পুরো বিশ্বে যেসব জ্বালানি উৎস রয়েছে তার মধ্যে প্রধানত তিনটি উৎস রয়েছে। সেখানে বায়ুমণ্ডলেও জ্বালানির শক্তি পাওয়া যায়, ভূপৃষ্ঠে এবং ভূগর্ভ, তিন জায়গাতেই। তো বায়ুমণ্ডলে প্রাপ্ত জ্বালানির মধ্যে উৎসের মধ্যে রয়েছে বায়ুপ্রবাহ এবং সৌরশক্তি। পাশাপাশি ভূপৃষ্ঠের জ্বালানি উৎসের মধ্যে জ্বালানি কাঠ, জৈব গ্যাস, পানি প্রবাহ এবং তেজস্ক্রিয় পদার্থ রয়েছে। এবং ভূগর্ভে জ্বালানির উৎসের মধ্যে রয়েছে কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস। তো জ্বালানি সংগ্রহের নিয়ামকের মধ্যে কতগুলো নিয়ামক রয়েছে, যেগুলো জ্বালানি সংগ্রহ ভালো হবে না সহজ হবে না সেটা সংগ্রহ করা কঠিন হবে, সেগুলো নির্ধারণ করা যায় বা নির্ধারিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে বাংলাদেশেরও জ্বালানির যেসব সম্পদ রয়েছে বা যা শক্তি সম্পদ রয়েছে সেগুলো সংগ্রহের কতগুলো নিয়ামক রয়েছে। তো এসব আমরা দেখি কোন কোন নিয়ামক কীভাবে বাংলাদেশের জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। প্রথমেই নিয়ামকটি হচ্ছে সম্পদের প্রাচুর্য। তো সেক্ষেত্রে বাংলাদেশের যে কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে তার কিন্তু সমানভাবে প্রাচুর্যতা দেখতে পাই না আমরা। সেক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের প্রাচুর্যতা তুলনামূলকভাবে কয়লা এবং পেট্রোলিয়ামের থেকে বেশি। এবং বাংলাদেশে যেসব শক্তি সম্পদ পাওয়া গিয়েছে তার মধ্যে আবিষ্কার করা হয়েছে, সম্ভব হয়েছে, তার মধ্যে প্রাকৃতিক গ্যাস বেশি থাকলেও পাশাপাশি কয়লা এবং খুবই কম পরিমাণ পেট্রোলিয়াম দেখা যায়। আর বাংলাদেশে যখন বিভাগ ভিত্তিক এইসব সম্পদের প্রাচুর্যতা আমরা বিশ্লেষণ করব তখন দেখতে পাই রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগে প্রাকৃতিক গ্যাসের কিন্তু এখনো ক্ষেত্র আবিষ্কার করা সম্ভব হয়নি বা পাওয়া যায়নি। আর পাশাপাশি রাজশাহী বিভাগে উন্নত মানের কয়লা পাওয়া গেলেও তার পরিমাণটা কিন্তু খুবই কম এবং সেটা মাটি বা ভূপৃষ্ঠ থেকে অনেক গভীর অংশে থাকে। এইগুলো উত্তোলন করা একটু ব্যয় সাপেক্ষ, পাশাপাশি প্রযুক্তি নির্ভর। বাংলাদেশে যেসব প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে তার মধ্যে অনুসন্ধান করার সময় কয়েকটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে পেট্রোলিয়ামের স্বল্প পরিমাণ মাত্রায় পাওয়া গিয়েছে, কিন্তু সেটা হচ্ছে বাংলাদেশের যে চাহিদা রয়েছে জ্বালানি শক্তি সেটার তুলনায় খুবই কম। দ্বিতীয় নিয়ামকটি হচ্ছে সম্পদের উপযোগিতা। সাধারণত সম্পদের যেগুলো মানুষের অভাব প্রয়োজন মেটাতে সক্ষম হয় তাকে সম্পদ বলা হয়। যেমন পেট্রোলিয়াম থেকে ডিজেল, কেরোসিন, রাসায়নিক সার, এই ধরনের নতুন নতুন সম্পদ পাওয়া সম্ভব হয়েছে, সেটা সম্পদের উপযোগিতা হিসেবে কিন্তু বলা হয়েছে। পরবর্তী নিয়ামকটি হচ্ছে পরিশোধনের সুবিধা।
বাংলাদেশে যেসব স্থানে যতটুকু পেট্রোলিয়াম অনুসন্ধান করা সম্ভব হয়েছে বা পাওয়া গিয়েছে, পাশাপাশি আমদানি করা হয় যেসব পেট্রোলিয়ামের অংশটা, তার দুটো পেট্রোলিয়ামে পরিশোধনের জন্য চট্টগ্রামে একটি শোধনাগার রয়েছে, পরিশোধনাগার, এবং দিনাজপুরের বড়পুকুরিয়া, রংপুরের খালাসপীর অথবা জয়পুরহাট, জামানগঞ্জে যে ধরনের কয়লা পাওয়া গেছে সেই কয়লাগুলো কিন্তু উন্নত মানের, এবং সেই উন্নত মানের কয়লাতে কার্বনের পরিমাণ তুলনামূলক বেশি হওয়াতে সেগুলো কিন্তু সরাসরি শিল্প কারখানায় ব্যবহার করা সম্ভব। পরবর্তী নিয়ামকটি হচ্ছে প্রযুক্তির প্রয়োগ। বাংলাদেশ খনিজ সম্পদ অনুসন্ধানের ক্ষেত্রে কিন্তু পেট্রোবাংলার প্রকৌশলীগণ ইতিমধ্যে পারদর্শী হয়ে উঠেছে। আর বাংলাদেশের যেসব জ্বালানি শক্তি সরবরাহের জন্য অনুসন্ধান, উত্তোলন এবং পরিবহন সরবরাহের জন্য অর্থনৈতিক অবস্থাটা দরকার, সেটা কিন্তু স্থিতিশীল অবস্থা বা বর্তমানে তার ইতিবাচক অবস্থায় রয়েছে। আর যে কোনো দেশে জ্বালানি শক্তির সংগ্রহের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতাটা খুব বেশি প্রয়োজন। তোমরা এখন জানতে পারবে জ্বালানি শক্তির শ্রেণী বিভাগ। প্রথমেই কিন্তু জ্বালানি শক্তিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ঐতিহ্যবাহী, দ্বিতীয়টা হচ্ছে বাণিজ্যিক জ্বালানি। সাধারণত যুগ যুগ ধরে যেসব পদার্থগুলো প্রকৃতি থেকে প্রাপ্ত হয়েছে এবং সেগুলো জ্বালানি হিসেবে সরাসরি ব্যবহার করা হয়েছে শক্তি সম্পদ হিসেবে, সেগুলোই কিন্তু ঐতিহ্যবাহী জ্বালানি শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে গাছের ডাল, চেরাই কাঠ বা গুড়ি কাঠ, এই ধরনের ঐতিহ্যবাহী জ্বালানি শক্তি। আর পাশাপাশি দ্বিতীয় অংশটি হচ্ছে বাণিজ্যিক জ্বালানি, যেগুলো সাধারণত বিভিন্ন শিল্প কলকারখানা এবং যানবাহনে ব্যবহার করা হয়ে থাকে, যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম বা খনিজ তেল। জ্বালানি শক্তিকে আরও দুইটি শ্রেণীতে ভাগ করা যায়, মৌলিক বা প্রাথমিক শক্তি, আর একটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শক্তি। মৌলিক বা প্রাথমিক শক্তি, জ্বালানি শক্তি সেইগুলোই যেগুলো সরাসরি ব্যবহার করা যায়, যেমন প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, খনিজ তেল। আর দ্বিতীয় পর্যায়ের শক্তির মধ্যে একটি উদাহরণ দিলে বুঝতে পারবে হচ্ছে বিদ্যুৎ শক্তি, কারণ বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তি, আলো শক্তি অথবা গতি, শব্দ, এই ধরনের শক্তি উৎপন্ন করা সম্ভব। জ্বালানি শক্তি শ্রেণী বিভাগে দেখা যায় আরও দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে অবিনাশী জ্বালানি শক্তি আর একটি হচ্ছে বিনাশী জ্বালানি শক্তি। অবিনাশী জ্বালানি শক্তির উদাহরণ হচ্ছে সৌরশক্তি, জৈব শক্তি, বায়ু শক্তি বা ভূগর্ভে যে তাপ শক্তি রয়েছে। এইসব জ্বালানি শক্তিটা হচ্ছে বারবার ব্যবহার করা যায় এবং সহজে শেষ হয়ে যাবে না বা নিঃশেষ হয়ে যায় না। সেক্ষেত্রে কিন্তু বিনাশী জ্বালানি শক্তি উপযোগিতা বা নিঃশেষ হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং এটা আবার রিসাইকেল করা সম্ভব হয় না। যেমন বিনাশী জ্বালানি শক্তির মধ্যে রয়েছে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা। বাংলাদেশে প্রচলিত কয়েকটি জ্বালানি শক্তির মধ্যে একটি বা অন্যতম হচ্ছে কয়লা। বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজশাহী বিভাগের কিছু জায়গাতে কয়েকটি কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সেসব কয়লা ক্ষেত্রের ওভারঅল কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন উৎকৃষ্ট মানের কয়লা কিন্তু বাংলাদেশে ওভাবে নেই। আর বা কয়লার মধ্যে কতগুলো উপাদান থাকে, সেক্ষেত্রে যদি কার্বনের পরিমাণটা খুব বেশি থাকে সেটা কার্যকর জ্বালানি হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশে প্রাপ্ত যে কয়লা ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোর কার্বনের পরিমাণটা খুব কম, পাশাপাশি হচ্ছে কয়লার ছাই এবং গন্ধ বা সালফারের পরিমাণটা কিন্তু বেশি। আর বর্তমানে দিনাজপুর, রংপুর, জামালপুর কয়েকটি জেলার উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে। আর তাছাড়া বাংলাদেশের সুনামগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, নবাবগঞ্জ, কুষ্টিয়ায় প্রভৃতি রংপুর জেলার উন্নত মানের বিটুমিনাস ও লিগনাইট জাতীয় কয়লার সন্ধান পাওয়া গেছে, যেগুলো তুলনামূলকভাবে কিন্তু উন্নত মাত্রার জ্বালানি। বাংলাদেশে যে কয়েকটি কয়লা ক্ষেত্র পাওয়া গেছে তার মধ্যে প্রথম নামেই চলে আসে বড়পুকুরিয়ার কয়লা ক্ষেত্র। এই কয়লা ক্ষেত্রটি 1986-87 অত বছরে দিনাজপুর জেলায় পার্বতীপুর উপজেলায় হামিদপুর ইউনিয়নের বড়পুকুরিয়ায় অনুসন্ধান পাওয়া যায়
এবং এই কয়লার ক্ষেত্রে যে কয়লা পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস জাতীয় কয়লা, এবং এই কয়লা ক্ষেত্রে বিস্তৃতি হচ্ছে 5.25 বর্গ কিলোমিটার, এবং এখানে যে কয়লা পাওয়া গেছে সেই সঞ্চিত কয়লার পরিমাণ হচ্ছে প্রায় 38,90,00,000 মেট্রিক টন। বড় প্রক্রিয়া কয়লা ক্ষেত্রটি মূলত 6টি স্তরে বিভক্ত, এবং প্রতিটি স্তরের গভীরতা হচ্ছে 118 থেকে 509 মিটার। চীনা কারিগরি সহায়তায় 31টি কূপ খনন করে কয়লা উত্তোলন ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানে কিন্তু প্রতি বছরে 10 লক্ষ টন হিসেবে যদি কয়লা উত্তোলন করা সম্ভব হয় তাহলে 64 বছর পর্যন্ত এখান থেকে কয়লা উত্তোলন করা সম্ভব। আর বড় পুকুরের কয়লা ক্ষেত্রে যে কয়লা পাওয়া যায় সেখানে কার্বনের পরিমাণ কয়লাতে 44.93% থেকে 54.66%। দ্বিতীয় কয়লা ক্ষেত্রটি হচ্ছে খালাসপীর কয়লা ক্ষেত্র। 1989-90 অর্থ বছরে মূলত রংপুর জেলার খালাসপীরে এই কয়লা ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছে, এবং এখানে প্রাপ্ত যে কয়লা রয়েছে সেগুলো কিন্তু বিটুমিনাস জাতীয়, এবং এর কয়লা ক্ষেত্রে বিস্তৃত হচ্ছে 12.56 বর্গ কিলোমিটার, এবং এখানে প্রাপ্ত সঞ্চিত কয়লার পরিমাণ হচ্ছে 685 মিলিয়ন মেট্রিক টন। এই কয়লা ক্ষেত্রটি 8টি স্তরে বিভক্ত, এবং প্রতিটি স্তরের গভীরতা 257 থেকে 483 মিটার পর্যন্ত, এবং এর গড় পুরুত্ব হচ্ছে 50 মিটার। আর খালাসপীরে যে কয়লা পাওয়া যায় বা আবিষ্কার হয়েছে তার কার্বনের পরিমাণ হচ্ছে 32 থেকে 37%। তোমরা এখানে এখন একটি সারণী দেখতে পাচ্ছ, এই সারণীটি মূলত দেশের কয়লা খনির বিবরণ। তো এখানে কতগুলো শিরোনাম আছে দেখতে পাবে, কয়লা ক্ষেত্রের নাম আছে এবং কয়লা ক্ষেত্রের গভীরতা মিটারে এটাকে চিহ্নিত করা হয়েছে, আর স্তরের প্রতিটি স্তরের গড় পুরুত্ব কতখানি, কয়লা ক্ষেত্রের বিস্তৃতি, তারপরে মজুদ কতখানি আছে, এবং সেখানে প্রাপ্ত কয়লায় কার্বনের পরিমাণ কত %, উদয় পদার্থ বা তার শতকরা হার কত, তাপের পরিমাণ কত এবং সালফারের পরিমাণ কত সেগুলো শতকরা হিসেবে দেয়া আছে। তো তোমরা এখানে পাশাপাশি কয়লা ক্ষেত্র জামালগঞ্জ, বড় পুকুরিয়া, খালাসপীর, দিঘিপাড়া এবং ফুলবাড়ি এই কয়টি কয়লা ক্ষেত্রের বিবরণ স্পষ্টভাবে দেওয়া আছে। শিরোনাম তোমরা যদি সারণীটি খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে পর্যাপ্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে আশা করছি। আমরা পরবর্তী কয়লাক্ষেত্র সম্পর্কে আলোচনা করার আগে এখানে একটি বাংলাদেশের মানচিত্র দেখি। এখানে দুইটা অংশে ভাগ করা আছে বাংলাদেশের বা বলয়াকার দেখাচ্ছে। একটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এলাকা, আর একটি হচ্ছে কয়লা সমৃদ্ধ এলাকা। তো আমরা যেহেতু কয়লা নিয়ে আলোচনা করছি সেহেতু আমরা বাংলাদেশের যেসব কয়লাক্ষেত্র পাওয়া গেছে তার বিস্তৃতিটা একটু ভৌগোলিক অবস্থান দেখি বাংলাদেশের মানচিত্রে। তোমরা এখানে মানচিত্রটি লক্ষ্য করো তাহলে খুব স্পষ্টভাবে দেখতে পারবে। যেমন কুচমা কয়লাক্ষেত্রটি চিহ্নিত করা হয়েছে, সুনামগঞ্জ, তারপরে খালাসপীর, দিঘিপাড়া, ফুলবাড়ি এবং বড়পুকুরিয়া এই কয়েকটি কয়লাক্ষেত্রটা সুন্দরভাবে বাংলাদেশের মানচিত্রে চিহ্নিত করা হয়েছে, যা দেখলেই বুঝতে পারবে রাজশাহী বিভাগে কোন কোন জায়গাতে এই কয়লাক্ষেত্রগুলো আবিষ্কৃত হয়েছে। তৃতীয় কয়লাক্ষেত্রটি হচ্ছে জয়পুরহাট জেলার কয়লাক্ষেত্র। তো এখানে প্রাপ্ত স্থান হচ্ছে জয়পুরহাট এবং জামালগঞ্জ দুইটা স্থানে, এবং এই কয়লাক্ষেত্রের বিস্তৃতি প্রায় 11.66 বর্গ কিলোমিটার, এবং এখানে যে কয়লা পাওয়া গিয়েছে বা সন্ধান লাভ করা হয়েছে তার সঞ্চিত কয়লার পরিমাণ 10,53,00,000 মেট্রিক টন, এবং এই কয়লাক্ষেত্রটি 7টি স্তরে বিভক্ত, এবং এখানে 10টি কূপ খনন করা হয়েছে ইতিমধ্যে, এবং প্রতিটি স্তরে গভীরতা কিন্তু 640 থেকে 1158 মিটার, এবং এখানে প্রাপ্ত কয়লার কার্বনের পরিমাণ হচ্ছে 33 থেকে 54%। চতুর্থ কয়লাক্ষেত্রটি হচ্ছে দিঘিপাড়া, এবং এই দিঘিপাড়াটা হচ্ছে দিনাজপুর জেলার ওই দিঘিপাড়া উপজেলায় এই কয়লাক্ষেত্রটি রয়েছে। 1994-95 অর্থ বছরে এই কয়লাক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছে, এবং এই কয়লাক্ষেত্রটি 7টি স্তরে বিভক্ত। স্তরের গভীরতা যদি দেখি তাহলে 328 থেকে 407 মিটার গভীরতা সম্পন্ন, এবং এই
দিঘিপাড়া কয়লাক্ষেত্রের বিস্তৃতি হচ্ছে 1.2 বর্গ কিলোমিটার। পরবর্তী কয়লাক্ষেত্র যেটি তোমরা দেখছো সেটা হচ্ছে সুনামগঞ্জ জেলার কয়লাক্ষেত্র। এটি সুনামগঞ্জ জেলার টেকেরঘাট, তারপর লালঘাট প্রভৃতি স্থানে প্রায় 30 লক্ষ টন কয়লা সঞ্চিত আছে বলে অনুমান করা হচ্ছে। আর এইখানে প্রাপ্ত বা অনুমান করা কয়লার যা প্রকৃতি হিসেবে দেখা যায় এটি বিটুমিনাস এবং উচ্চমানের লিগনাইট শ্রেণীর। এখানে 3টি স্তর রয়েছে কয়লা ক্ষেত্রের। স্তরগুলো 0.90 মিটার থেকে 2.75 মিটার পর্যন্ত পুরো এবং ভূপৃষ্ঠে প্রায় 40 মিটার নিচে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে এই কয়লাক্ষেত্রের কয়লার স্তরগুলো। পরবর্তী কয়লাক্ষেত্রটি হচ্ছে বগুড়া জেলার কয়লাক্ষেত্র। এটি বগুড়া জেলায় নন্দীগ্রাম উপজেলায় কুচুমা নামক স্থানে এই কয়লাক্ষেত্রটি পাওয়া গিয়েছে এবং এই 1960 সালে এই কয়লাক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছে। কয়লাক্ষেত্রের গভীরতার ক্ষেত্রে দেখবে 890 মিটার থেকে 1072 মিটার পর্যন্ত। এবং এই কয়লার পরিমাণ কত, মূলত কি পরিমাণ কয়লা সঞ্চিত আছে সেটা কিন্তু এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। পরবর্তী কয়লাক্ষেত্রটি হচ্ছে নওগাঁ এবং নবাবগঞ্জ জেলার কয়লাক্ষেত্র। এখানে নওগাঁ জেলার পুতনিতলা এবং নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এই দুটি জায়গায় এই কয়লা খনিটির মাটি প্রায় 7620 মিটার নিচে অবস্থিত। তবে এখানে যে কী পরিমাণ কয়লা সঞ্চিত রয়েছে তা নিরূপণ করা সম্ভব হয়নি এখনও, এবং কয়লা মাটির অনেক নিচে আছে বলে এখানে থেকে কয়লা উত্তোলন করা খুবই ব্যয়সাপেক্ষ। পরবর্তী কয়লার ক্ষেত্র হচ্ছে কুষ্টিয়া জেলার কয়লাক্ষেত্র। এখানে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় মাথাভাঙা নদীর বরাবর একটি বিল অঞ্চলে এই কয়লাক্ষেত্রটির সন্ধান পাওয়া গিয়েছে এবং এখানে কী পরিমাণ কয়লা সঞ্চিত আছে সেটাও নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এই কয়লাক্ষেত্রটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে মাত্র 30 থেকে 32 কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত। আর পরবর্তী কয়লাক্ষেত্রটি হচ্ছে ফুলবাড়িয়া কয়লাক্ষেত্র। 1997 সালে দিনাজপুরের ফুলবাড়িয়াতে এই কয়লাক্ষেত্রটি অনুসন্ধান করা হয়েছে বা সন্ধান লাভ করা হয়েছে। আর এই ফুলবাড়িয়ায় যে কয়লা পাওয়া গিয়েছে বা অনুসন্ধান পাওয়া গিয়েছে সেই কয়লাটা হচ্ছে বিটুমিনাস জাতীয়। পরবর্তী অংশ হচ্ছে পিট। পিট কিন্তু মূলত কয়লা নয়। কয়লা যেমন গাছ পুরোপুরি বা 100% ডিকম্পোজিশন হয় তখন সেটা কয়লা রূপান্তরিত করে। আর 100% ডিকম্পোজিশন হওয়ার আগে বা আংশিক ডিকম্পোজিশন যেটা হয় সেটাই হচ্ছে পিট। এটাই গাছের কাঠ থেকে কয়লা উৎপত্তি যখন প্রথম পর্যায়ের একটি ধাপ, সেটাই হচ্ছে পিট। তো এই পিটেরও কিন্তু কয়লার মতো কিছু তাপোত্তক বা উত্তাপ সৃষ্টির ক্ষমতা রয়েছে। আর বাংলাদেশে যেসব স্থানে পিট পাওয়া গিয়েছে বা সন্ধান লাভ করা হয়েছে তার মধ্যে রয়েছে গোপালগঞ্জ, খুলনা, ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার প্রভৃতি জেলা। আর সঞ্চিত পরিমাণের ক্ষেত্রে বা সঞ্চয়ের দিক থেকে পিটের গোপালগঞ্জ জেলা হচ্ছে প্রথম এবং খুলনা জেলা হচ্ছে দ্বিতীয়। আর গোপালগঞ্জ জেলার বাগিয়া এবং চন্দা বিল অঞ্চলে 525 কিলোমিটার এলাকা জুড়ে এই পিট কয়লা সঞ্চিত আছে। গোপালগঞ্জ জেলায় যে ধরনের পিট পাওয়া যায় সেই সব পিটগুলো 180 মিটার পুরো বা পুরুত্ব বিশিষ্ট এবং এখানে সঞ্চিত পিটের পরিমাণ প্রায় 12 কোটি টন। পাশাপাশি দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা। তো খুলনা জেলার কোলাবিল যেটা সেটা পিট সঞ্চয়ের জন্য প্রসিদ্ধ। খুলনা জেলার পিটের পরিমাণ প্রায় 80 লক্ষ টন এবং এখানে প্রাপ্ত পিটের স্তর প্রায় 150 মিটার পুরো। এই দুটি জেলার প্রাপ্ত পিটের পাশাপাশি বাংলাদেশের সুনামগঞ্জ, পাগলা, সিলেটের চরখাই এবং মৌলভীবাজারেও প্রায় 91 লক্ষ পিট সঞ্চিত আছে বলে ধারণা করা হচ্ছে। এখন তোমরা একটি সারণী দেখতে পাবে, সেই সারণীতে বাংলাদেশে পিট মজুতের বিবরণ দেওয়া আছে। তো তোমরা এখানে কোথাও শিরোনাম দেখতে পাবে প্রথমে, যেমন মজুতের জায়গার নাম, কোন কোন জায়গা, প্রাপ্ত স্থান বা কোন কোন বিলে এই পিট পাওয়া গিয়েছে। আর পাশাপাশি রয়েছে গভীরতা এবং এই পুরুত্ব পিটের অঞ্চলের বিস্তৃতি কত বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে
পরের সারিটা হচ্ছে মজুদ, কত মজুদ রয়েছে, পিটের পরিমাণ এবং পিটে যে রাসায়নিক পদার্থ রয়েছে তার মধ্যে কার্বনের পরিমাণ কত, ভস্ম বা ছাইয়ের পরিমাণ কত, হিউমিডিটি বা আর্দ্রতার পরিমাণ কত, পাশাপাশি উদ্যায়ী বস্তু কত আছে, এগুলো শতকরা হিসেবে দেয়া আছে। এখানে বাগা চান্দিনা, মৌলভীবাজার, চলঙ্গি, চকটা এবং পাগলা বই এইসব বিলের ঠিক কোন কোন ধরনের কি পরিমাণ পিট মজুদ রয়েছে সেটা তোমরা কিন্তু এই সারণী দিয়ে সহজেই বুঝতে পারবে। তো তোমরা সবাই ভালো থাকো এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বাংলাদেশ ভূগোলের এই জ্বালানি শক্তির পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ এবং নিরাপদে থাকো।